হ্যালো স্টুডেন্টস, আজ আমরা করব ডব্লিউবিএইচে যে টেস্ট পেপারটা আছে আমাদের তার ফিজিক্যাল সায়েন্সের 6 নম্বর যে স্কুলটা নর্থ 24 পিজিএস ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এটা আমারই জেলা উত্তর চব্বিশ পরগনা। ঠিক আছে, তো বিভাগ কয়ের যে কোশ্চেনটা বলছে বায়োগ্যাসের মূল উপাদানটা হলো কি? বায়োগ্যাসের মূল উপাদান বিউটেন, বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, আমরা সবাই জানি। ঠিক আছে, বলছে কোনটি পরম শূন্য উষ্ণতার মান নয়? আমরা জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু পরম শূন্য উষ্ণতার নয়, তাই তো? কারণ -273 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই 0 কেলভিন, আর ফারেনহাইট স্কেলে কিন্তু -459.4 ডিগ্রি ফারেনহাইট হয়, কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু পরম শূন্য উষ্ণতার মান নয়। 48 গ্রাম এমজি এর দহনে এর ভর বৃদ্ধি হয় কত গ্রাম, সেটা আমার বলতে হবে। তো মনে রাখবে আমরা কী করতে পারি, আমরা অক্সিজেনের দহন করছি মানে কি, ম্যাগনেসিয়ামকে দহন করছি মানে কি, এটাকে অক্সিজেনের সংস্পর্শে আনা হয়েছে, O2 এর সংস্পর্শে আনা হয়েছে। যদি O2 এর সংস্পর্শে আনা হয় তাহলে তৈরি করবে MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এখানে কত আছে, দুটো অক্সিজেন আছে বলে আগে একটা 2 হবে, আর এখানে 2 হওয়ার জন্য এখানে একটা 2 হবে, তাই তো? তাহলে আমরা জানি ম্যাগনেসিয়ামের আণবিক ভর কত, 24 দুগুণ কত হচ্ছে, তাহলে 48 গ্রাম, তাই তো? এটা হবে 48 গ্রাম। আর একই রকমভাবে অক্সিজেন কতটা আছে, অক্সিজেন 16 দুগুণ 32 গ্রাম, তাই তো? তাহলে ভালো করে দেখো, যে বলেছে যে 48 গ্রাম এমজি দহনের সঙ্গে ভর কতটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ভর কতটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক যতটা অক্সিজেন যুক্ত হয়েছে, এই বিক্রিয়ায় যতটা অক্সিজেন যুক্ত হয়েছে ঠিক সেই পরিমাণ কিন্তু ভর বৃদ্ধি পাবে। তার মানে সেটা হবে কত, উত্তর 32 গ্রাম উত্তর হবে। বলো বোঝা গেল কি গেল না? এটা কিন্তু উত্তর হবে কত, তাহলে 32 গ্রাম। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে লোহার হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? তা আমরা জানি কি, আলফা β/2 γ/3। তো আমাদের কিন্তু আলফার মান বের করতে বলেছে আর গামার মান বলে দেওয়া আছে। তো যদি গামার মান যদি বলে দেয় তাহলে গামার মান কত বলে দিয়েছে, এবার 36 × 10⁻⁶ বাই কত, বাই 3, 3 বারং 36, তাহলে কত হচ্ছে, তাহলে উত্তর হচ্ছে 12 × 10⁻⁶ এত পার ডিগ্রি সেন্টিগ্রেড। লিখতে পারি অত পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই কিন্তু আমাদের উত্তর হবে। তাহলে উত্তর কত, 12 × 10⁻⁶, 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। কোন লেন্সের ফোকাস দৈর্ঘ্য সবচেয়ে বেশি? দেখো এখানে এই প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ ভুল আছে। কোন লেন্সের বলেছে, এদিকে আর বলেছে লাল, হলুদ, সবুজ, বেগুনি বর্ণের আলোর জন্য, ফলে এই কোশ্চেনটা কিন্তু ভুল আছে। ঠিক আছে, বলেছে সমবাহু প্রিজমে, এখানে এটা বলতে পারতো যে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তখন কিন্তু লাল উত্তর হতো। ঠিক আছে, তো বলছে সমবাহু প্রিজমে ন্যূনতম চ্যুতিকোণ 30 ডিগ্রি সেন্টিগ্রেড হলে প্রথম তলে আপতন কোণ কত হবে? তো আমরা জানি চ্যুতিকোণের সূত্র কি, ডেল এম, এটা ডেল এমকে বলা হয় চ্যুতিকোণ সমান 2i ক্যাপ প্লাস 2i মানে আপতন কোণ প্লাস -a, এটাই কিন্তু আমাদের সূত্র। তাহলে আই বের করতে হলে কী করতে হবে, আই যদি বের করতে চাই আমি, তাহলে আমাদের যেটা করতে হবে, I কী হবে দেখো, I কিন্তু কত হবে দেখো, এই ডেল্টা এম এর সঙ্গে কত হবে, এ যোগ হয়ে যাবে বাই 2। তা ডেল এম এর মান কত, 30 ডিগ্রি প্লাস এর মান কত, 60 ডিগ্রি বাই 2। তাহলে 30 আর 60 90 হচ্ছে, 90কে 2 ভাগ করলে 45 ডিগ্রি অ্যান্সার। কত উত্তর, তাহলে এটার উত্তর হবে 45 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল, এটার উত্তর কত হবে তাহলে 45 ডিগ্রি। অ্যাম্পিয়ার সেকেন্ড কী হবে, অ্যাম্পিয়ার গুণ সেকেন্ড কী হবে, দেখো অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড কী হবে, আমরা জানি কিউ কী জানি আমরা, আইটি, তাই তো? তো অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড মানে কি, কুলাম হয়, তাহলে কত হবে, কুলাম মানে আধান, মানে আধানের একক কি, কুলাম, তাই তো? 16 ওহমের তারকে সমান 4 টুকরো করে সমতল সময় যুক্ত করলে তুল্যরোধ কত হবে? দেখো এটার তুল্যরোধ কত হবে, দেখো সমান মানের 16 ওহমের কী আছে, আমাদের বলেছে 16 ওহমের তাকে সমান 4 টুকরো করেছি। যদি সমান 4 টুকরো করলে প্রতিটা টুকরো মান কত, 16কে 4 দিয়ে ভাগ করলে 4 ওহম করে হবে। তাহলে হচ্ছে 1/RP = 1/4 + 1/4 + 1/4 + 1/4, তার মানে এদের লসগু হবে 4, উপরে 1 + 1 + 1 + 1 মানে উপরেও 4 হবে, 4 4 কেটে গেলে 1 হচ্ছে। তাহলে 1/RP = 1 হচ্ছে, তাহলে RP = 1 ওহম হবে কিন্তু। তাহলে RP = কত পাচ্ছি আমরা, RP = কিন্তু আমরা পাবো 1 ওহম। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে এটার উত্তর কত হচ্ছে, 1 ওহম হচ্ছে। যেটি নিউটন প্রোটনে পরিণত হলে অপর যে কণাটি পাওয়া যায় তা হলো, অপর কোন কণাটা পাওয়া যাবে সেটা আমাদের বলতে হবে। তো যে অপর যে কণাটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইলেকট্রন। তারপরে কি বলেছে, পৃথক অণুর অস্তিত্ব আছে অ্যামোনিয়াতে। টিনের উপরে সোনার তৈলবনে অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয়? দেখো অ্যানোড হিসেবে ব্যবহার করা মানে যার প্রলেপ দেওয়া হয়, কার প্রলেপ দেওয়া হচ্ছে, সোনার প্রলেপ দেওয়া হচ্ছে, তাহলে অ্যানোড হিসেবে সোনা ইউজ করা হবে।
নেচলার বিকারকে কোনটা থাকে না? মনে রাখবে নেচলার বিকারকে কিন্তু ক্লোরিন থাকে না। থার্মিট পদ্ধতিতে বিজারক পদার্থ কোনটি? থার্মিট পদ্ধতিতে বিজারক পদার্থ হচ্ছে অ্যালুমিনিয়াম। থার্মিট পদ্ধতিতে বিজারক পদার্থ কে তাহলে? অ্যালুমিনিয়াম। সমগোত্রীয় শ্রেণীর পর্বত দুটি যৌগের আণবিক গুরুত্বের পার্থক্য কত হবে? 14টা মনে রাখবে। উত্তর কত হবে? সমগোত্রীয় শ্রেণীর পর্বত দুটি যৌগের আণবিক গুরুত্বের পার্থক্য কত হয়? 14 হয়। ঠিক আছে, বলছে 3টি কার্বনযুক্ত অ্যালকাইনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? এটা কিন্তু 4 হবে। এটা কত হবে? 4। ঠিক আছে, 3টি কার্বনযুক্ত অ্যালকাইনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কী করে হচ্ছে এটা 4? দেখো আমরা জানি যে সূত্রটা হচ্ছে CnH2n-2। এনের মান আমরা কত বলেছি? এনের মান বলেছে 3, তাই না? তাহলে এনের মান যদি 3 হয় তাহলে C3H কত হবে? 3 দুগুণ 6, 6 থেকে 2 বার দিলে 6 থেকে 2 বার দিলে 4, তাহলে তাই উত্তর হচ্ছে এটা 4। হাইড্রোজেন করা আছে তাহলে 4টে হাইড্রোজেন। ঠিক আছে, দেখে নাও এটা। তো বলছে এইখানে এই কোশ্চেনটা যেটা বলেছিল যে সমগোত্রীয় শ্রেণীর পর্বত দুটি যৌগের আণবিক গুরুত্বের পার্থক্য 14 হয়, এটা কেন হয় সেটা একটু বলে দিই। দেখো কীভাবে হচ্ছে, দেখো মনে রাখবো সমগোত্রীয় শ্রেণীর পর্বত দুটি যৌগের মধ্যে পার্থক্য হচ্ছে কত হয়? আমাদের CH2 হয়। পার্থক্য কত হয়? মিথিলিন গ্রুপ বলা হয়, এটাকে বলা হয় মিথিলিন গ্রুপ। কী বলা হয়? মিথিলিন গ্রুপ। ঠিক আছে, কী বলা হয়? মিথিলিন গ্রুপ বলা হয় এটাকে, তাই তো? এটাকে বলা হয় মিথিলিন গ্রুপ। ঠিক আছে, মিথিলিন গ্রুপ বা মিথিলিন মূলক বলতে পারি আমরা, মিথিলিন মূলক বলি। তো দেখো এটা যদি উদাহরণ হিসাবে দেখি আমরা, তো এখানে দেখো তুমি বুঝতেই পারছো কার্বনের কত? কার্বনের 12 + 1 গুণ 2 মানে 14 হচ্ছে। তাহলে এই 14 কিন্তু আমি আণবিক সংকেত, আণবিক গুরুত্ব কত? 14 কিন্তু এটা পার্থক্য থেকে যায়। ঠিক আছে, যদি বলে উদাহরণ হিসাবে দেখাও, উদাহরণ হিসাবে যদি বলতে হয় তাহলে দেখে না উদাহরণ হিসাবে কীভাবে বলবো আমি। যদি আমি দেখি প্রথম আমাদের যৌগ হচ্ছে, আমি নিলাম CH4 মিথেন। CH4 মিথেন নিলাম, এর আণবিক গুরুত্ব কত? আমরা এর আণবিক গুরুত্ব জানি যে 12 + 4 মানে কত হবে? 16 হবে। ঠিক আছে, এবারে পরের যে যে আমাদের যে যৌগ আছে সেটা হচ্ছে সমগন্ধীয়, হচ্ছে অ্যালকেন সমগোত্র শ্রেণীদের সমগোত্র শ্রেণীর নামে অ্যালকেনের সমগোত্র শ্রেণী নিয়ে আলোচনা করছি, কিন্তু অ্যালকেনের সমগোত্র শ্রেণী নিয়ে আলোচনা করছি। তাহলে প্রথমে CH4 আছে, এর আমি আণবিক গুরুত্ব বের করলাম, 16 আসলো। ঠিক আছে, এরপরে যেটা আছে C2H6, এক্ষেত্রে তুমি বের করে কত? কার্বন 12 গুণ 24 হবে, আর এখান থেকে 6 কে 6 12 24 আর 6 কত? 30 হচ্ছে। তুমি ভালো করে ভেবে দেখো, এরপরে তুমি যেটা লিখবে সেটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে মিথেন গেল, এটা হচ্ছে ইথেন গেল। এবার প্রোপেনের ক্ষেত্রে C3H হচ্ছে H8 হয়। তুমি যে হিসাব করে দেখো, 3 বরং 36 + 8, 36 আর 8 কত? 36 আর 8 হচ্ছে 44। তুমি এবার যদি দেখো এদের মধ্যে ডিফারেন্সগুলো তুমি দেখো, যে 16 আর 14, এই 14 ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্সগুলো দেখো 14। তার জন্য বলা হচ্ছে কিন্তু কি, তার জন্য বলা হচ্ছে যে সমগোত্রীয় শ্রেণী, মানে আমি কী নিয়ে উদাহরণ দিলাম? আমি অ্যালকেন নিয়ে উদাহরণ দিলাম। ঠিক আছে, এদের মধ্যে পার্থক্য থাকে, দেখো এখানে CH2 এর পার্থক্য থাকে, এখানে দেখো C করা একটা, এখানে দুটো, মানে একটা C বেশি, এর থেকে C একটা বেশি, আর দেখো H এখানে দুটো বেশি, তাই CH2 হলো এদের এই পার্থক্য থাকে, আমি আগেই বলেছিলাম। ঠিক আছে, এটাই এই জন্য বলেছে এখানে 14 এমনি এমনি বলে আসেনি, বোঝা গেল? 14টা কী করে আসলো, যে এখানে এই জন্য কিন্তু 14 উত্তরটা এসছে। ওকে, তারপরে দেখো বলেছে দেখো যে বায়ুকল টারবাইনে কোন শক্তিতে রূপান্তরিত হয়? মনে রাখবে এক্ষেত্রে কি হয়? বায়ু শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, আর যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। ট্রপোস্ফিয়ারের স্বাভাবিক উষ্ণতা হ্রাস কাকে বলা হয়? ট্রপোস্ফিয়ারের স্বাভাবিক উষ্ণতা হ্রাস বলতে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ট্রপোস্ফিয়ারে কিন্তু উষ্ণতা হ্রাস পেতে থাকে, প্রতি 1 কিলোমিটার বৃদ্ধির সাথে সাথে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু কমতে থাকে। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? উত্তর হবে মেসোস্ফিয়ার। কী উত্তর হবে? মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। বলছে চালচি সূত্রের গ্যাসের কোন দুটি রাশির সম্পর্কের কথা চালচি সূত্রের গ্যাসের কোন দুটি রাশির সম্পর্কের কথা বলা হয়েছে? গ্যাসের চাপ যেহেতু স্থির থাকে এখানে, তাহলে চাপ যদি স্থির থাকে তাই এখানে বলা হয় তোমার হচ্ছে আয়তন। কোন দুটো সম্পর্কের কথা? আয়তন এবং কি? আয়তন এবং উষ্ণতা, এই দুটোর কথা কিন্তু এখানে আলোচনা করা হয়। ঠিক আছে, আয়তন এবং উষ্ণতা। পরমের স্কেলে জলের স্ফুলঙ্কের মান কত হবে? দেখো জলের স্ফুলঙ্ক তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পরমের স্কেল মানে কেলভিন স্কেলে বের করলে 273 যোগ হবে, 273 + 100 মানে 373 কেলভিন হবে। আশা করি বোঝা গেল। বলছে আদর্শ সুপরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত হয়? বলছে আদর্শ সুপরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কিন্তু অসীম হয়। কি হয়? অসীম। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? ডব্লু যে মিটার ইনভার্স কেলভিন, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। বলছে -2D ক্ষমতা সম্পন্ন লেন্সটি কী প্রকারের লেন্স হবে? -2D ক্ষমতা সম্পন্ন লেন্সটা কী প্রকারের লেন্স? দেখে নাও,
-2D ক্ষমতা সম্পন্ন কোনো লেন্স কী প্রকারের লেন্স আমরা যদি বের করতে চাই, তাহলে লেন্সের ক্ষমতার সূত্র কি P = 100/f, এফ মানে ফোকাস দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের চেয়েছে কি বলছে -2D ক্ষমতা সম্পন্ন লেন্সটি কী প্রকারের, এর ফোকাস দৈর্ঘ্য কত। ঠিক আছে, তো চলো আগে ফোকাস দৈর্ঘ্য বের করি। তাহলে আমরা বলতে পারি f = তাহলে কত হবে, f = তাহলে 100/p হবে। p এর মান কত -2, d কিন্তু ওর একক, -2d ছিল না, এই d কিন্তু হচ্ছে ডায়াপ্টার, এর একক হচ্ছে ডায়াপ্টারে d দিয়ে লেখা হয়। তাহলে কত হচ্ছে 100/-2, 2 কাটাকাটি করলে -50। এই মাইনাসটা বোঝায় ঋণাত্মক চিহ্ন হওয়া মানে কিন্তু এই লেন্সটা কিন্তু অবতল লেন্স। যদি ধনাত্মক চিহ্ন থাকতো তাহলে লেন্সটা কিন্তু উত্তল লেন্স হতো। আশা করি বোঝা গেল। যদি ধনাত্মক চিহ্ন থাকতো তাহলে লেন্সটা কী হতো, উত্তল লেন্স হতো। এটা ঋণাত্মক চিহ্ন হওয়ার জন্য যেখানে ঋণাত্মক চিহ্ন আছে না, এটা হলো অবতল লেন্স। আর ফোকাস দৈর্ঘ্যের মানটা কিন্তু -50 নয়, শুধু 50 সেন্টিমিটার। এই চিহ্নটা হচ্ছে কী ধরনের লেন্স, সেই লেন্সের প্রকৃতি জানার জন্য চিহ্নটা ব্যবহার করা হয়, এবং মানটা ফোকাস দৈর্ঘ্যের মান শুধু 50 সেন্টিমিটার। আশা করি বোঝা গেল। ঠিক আছে, তাহলে এখানে বলেছে লেন্সটি কী প্রকারের, এটা হচ্ছে অবতল লেন্স এবং ফোকাস দৈর্ঘ্য কত 50 সেন্টিমিটার। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য কত 50 সেন্টিমিটার, লেন্সটি হচ্ছে অবতল লেন্স। ঠিক আছে, ঋণাত্মক হওয়ার জন্য কিন্তু অবতল হয়। কী সত্ত্বে উত্তল লেন্স বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব গঠন করে। দেখো মনে রাখবে, যদি 2f থেকে বেশি দূরে থাকে, 2f এর বেশি দূরে যদি থাকে, বা অসীমে বলতে পারো, বেশি দূরে যদি বস্তুকে রাখি আমরা, তাহলে কিন্তু আমাদের উত্তল লেন্সে বস্তু থেকে ছোট প্রতিবিম্ব গঠন হবে। কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্কের কী রূপ পরিবর্তন হবে, উত্তর হবে অপরিবর্তিত থাকবে। কি উত্তর, অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকে। ঠিক আছে, বলছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে মধ্যমা দ্বারা কোন রাশির দিক নির্দেশিত হয়, মনে রাখবে তড়িৎ প্রবাহের দিক নির্দেশিত হয়। ওকে, বলছে একটি আলফা কণার সংকেত লেখো। দেখো আলফা কণার সংকেত যদি লিখতে হয় তাহলে এরকম হয়, আলফা কণার সংকেতটা হিলিয়াম দিয়ে লেখা হয়। ঠিক আছে, আলফা কণার সংকেতটা এরকমভাবে লেখা হয়, আলফা কণার সংকেত এই যে H ওপরের 4 তলায় 2। ঠিক আছে, এটা কিন্তু আলফা কণার সংকেত কিন্তু হিলিয়াম দিয়ে লেখা হয়, আলফা কণার সংকেত H মানে হিলিয়াম। ঠিক আছে, তারপরে বলেছে কি 1 AMU এর ভরের তুল্যশক্তি কত, মনে রাখবে 931 মেগা ইলেকট্রন ভোল্ট, 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা তরল অধাতু হচ্ছে ব্রোমিন, 2.11.1। ঠিক আছে, বলছে নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌল রেডন, RN দিয়ে লেখা হয় এটাকে, নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌল 2.11.2। বলছে বক্সাইড অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে বক্সাইড, 2.11.3। আর একটা বলছে গ্রাফাইট তড়িতের সুপরিবাহী বা তড়িতের পরিবাহী, 2.11.4। ঠিক আছে, তারপর নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ বিশ্লেষণে কী হয়, আমাদের তড়িৎ শক্তি কী হয়, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। রূপোর গহনা কালো হয়ে যায় কোন গ্যাসের সংস্পর্শে, বাতাসে যদি রেখে দিই তাহলে বাতাসের সঙ্গে H2S বিক্রিয়া করে, H2S বিক্রিয়া করে কিন্তু যে Ag2S তৈরি করে। তো FeCl3-তে NH4OH ঢালা হলে কোন পদার্থের অধক্ষেপ পড়বে। এখানে FeOH গ্রুপ 3, এটাকে কিন্তু অধক্ষিপ্ত হবে বাদামি বর্ণের হবে, এটা অধক্ষিপ্ত হবে এবং এটা বাদামি বর্ণের হবে। বোঝা গেল, কি অধক্ষিপ্ত হবে, FeOH গ্রুপ 3, FeOH গ্রুপ 3 অধক্ষিপ্ত হয় এবং এটা কী হয়, বাদামি বর্ণের হয়। পিতলের মূল উপাদানগুলো কী কী, পিতলের মূল উপাদান হচ্ছে কপার আর জিঙ্ক, পিতলের মূল উপাদান কপার আর জিঙ্ক। ইনভার্স সংখ্যা ধাতুর মূল উপাদানটা হচ্ছে লোহা নিকেল, আর সামান্য পরিমাণে কী থাকে, কার্বন থাকে, বেসিক্যালি লোহা নিকেল থেকে। বলছে গ্রিক নাট বিকারকে কোন ধাতুটি থাকে, উত্তর হবে ম্যাগনেসিয়াম ধাতুটি কিন্তু থাকে। তারপরে বলেছে কি CH3 CH2 CH2OH এর ইউপ্যাক নাম কী হবে। দেখো ইউপ্যাক নামটা দেখে নাও কী হবে, এই যে ওর ইউপ্যাক নামটা দেখে নাও। দেখো CH3 CH2 CH2OH, একটা দুটো তিনটে কার্বনের নামকরণ করো, কার্বনের 1 2 3টে কার্বন করলাম। ঠিক আছে, তাহলে এখানে 3টে কার্বন থাকলে পূরব বসে, তাই পূরব বসালাম। ঠিক আছে, তাহলে এদের প্রত্যেকের মধ্যে কী আছে, এক বন্ধন আছে, তাই ANE বসলো। ঠিক আছে, এক বন্ধন বলে কী বসলো এখানে, ANE। এবং এখানে মনে রাখবে এখানে একটা কী বসবে, এই ওয়েজ থাকার জন্য একটা অল বসবে, OL অল। ঠিক আছে, OL অল বসবে, এই ওয়েজটা আছে বলে। আর ওয়েজটা কার সঙ্গে আছে, 1 নম্বর কার্বনের সঙ্গে, তাই 1 OL লিখলে ভালো হয়। ঠিক আছে, তাই আমরা এখানে বলতে পারি প্রোপান অন অলও বলতে পারি বা প্রোপানলও বলতে পারি, যেটা খুশি বললেই হয়, প্রোপান অন অল বা প্রোপানল, তুমি যা বলবে সেটাই কিন্তু হবে। ঠিক আছে, তারপরে বলছে টেফলনের মনোমারের সংকেত কী লেখো। টেফলনের মনোমারের সংকেতটা হচ্ছে, তার নামটা হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন। তার নামটা কি, নামটা হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন। এই যে আচ্ছা লিখে দিচ্ছি এখানে, টেট্রাফ্লুরোইথিলিন।
ফ্লুরো ইথিলিন সংকেত হচ্ছে কি বলছে, সংকেত হবে যার সংকেত হচ্ছে F2C ডবল বন্ড CF2, এটা হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন। ঠিক আছে, টেট্রাফ্লুরো বলছে কেন, টেট্রা মানে চারটে আছে, দেখো দুটো দুটো চারটে ফ্লুরিন আছে, তাই টেট্রাফ্লুরো আর আর এটা তো এটা ইথিলিনের সংকেত, এটা ইথিলিন বলছে। ঠিক আছে, টেট্রাফ্লুরো ইথিলিন কিন্তু এর নাম। কোন ধরনের জৈব যৌগ সুগন্ধ আছে মনে রাখবে, তাদের গঠনে ব্রোমিন বলাই উপস্থিত থাকে, বেনজিন বলাই। যাদের গঠনে কি থাকে, যাদের গঠনে লিখবে যে যাদের গঠনে বেনজিন বলাই থাকে, যাদের গঠনে বেনজিন বলাই থাকে তারা কিন্তু কি করে, তারা কিন্তু সুগন্ধি হয়, সেই ধরনের জৈব যৌগগুলো সুগন্ধি থাকে। ঠিক আছে, তাদের গঠনে কী থাকবে, বেনজিন বলাই থাকবে। আশা করি বোঝা গেল। ঠিক আছে, এটার উত্তর কী বললাম, প্রোপানল। প্রোপানল। ঠিক আছে, তো এই ছিল আমাদের হচ্ছে উত্তর নর্থ চব্বিশ পরগনার। কিন্তু এবার আমরা দেখব 1 নম্বরের কোশ্চেন হয়ে গেলে এবার আমরা দেখব 2 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, কারণ আমরা এখানে ফুল সলিউশন করি, সবাই জানে যে আমরা WBH এর যে টেস্ট পেপার সেটা কিন্তু আমরা ফুল সলিউশন করার চেষ্টা করি। তো চলো, প্রথম কোশ্চেন আমাদের যেটা বলেছে আজকে যে ওজোন স্তর বিন্যাসে CFC এর ভূমিকা কী, ওজোন স্তর বিন্যাসে CFC এর ভূমিকা কী হবে। চলো দেখা যাক, ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা। তো এটা লিখে দিলে হয়ে যাবে, ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা, এটা লিখে দেবে যে ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা, এখান থেকে একদম এই পর্যন্ত লিখে দেবে। এটাই আমি একমাত্র ছোটো করে পেলাম এই বইতে, আর অন্য যা বই আছে সব বইতে কিন্তু বড় বড় করে লেখা, তার জন্য আমি এই বইটা ইউজ করছি। ঠিক আছে, বোঝা গেল কেন আমি এই বইটা ইউজ করলাম। তো তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে তোমরা একটা ছবি তুলে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, বা তোমার খাতায় লিখে নিতেও পারো। ঠিক আছে, তো বলছি স্থির উষ্ণতায় নির্দিষ্ট করে গ্যাসের চাপ আর ঘনত্বের মধ্যে সম্পর্কটা কী হবে। স্থির উষ্ণতায় নির্দিষ্ট করে গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক। চলো দেখা যাক, দেখে নাও উত্তরটা। যেহেতু উষ্ণতা স্থির বলেছে, স্থির উষ্ণতায় দেখে নাও কোশ্চেনটা, স্থির উষ্ণতায় নির্দিষ্ট করে গ্যাসের চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্কটা কী হবে। দেখে নাও, যেহেতু উষ্ণতা স্থির সুতরাং বয়লের সূত্র অনুযায়ী কী বলতে পারি আমরা, বয়লের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি, বয়লের সূত্র অনুযায়ী আমরা কী বলতে পারি, বলতে পারি ভি প্রপোর্শনাল 1/p, তাহলে ভি ইজিক্যাল টু K1/p, এটা 1 নম্বর সমীকরণ লিখলাম। বলছে আবার আমরা জানি যে আয়তন এবং ঘনত্ব পরস্পর কি ব্যস্ত অনুপাতী, সুতরাং ভি প্রপোর্শনাল 1/d হয়, তাই তো। সুতরাং আমরা বলতে পারি ভি প্রপোর্শনাল K2/d, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে আমরা এটা ভি সমান এটা পাচ্ছি আর এখানে ভি সমান এটা পাচ্ছি, এই দুটোকে সমান করতে পারি। তাহলে K1/p সমান K2/d। এখন আমরা ডিটাকে উপরে তুলে দিলাম, K1টাকে তলায় নিয়ে আসলাম, নিয়ে আসতে পারি d/p হচ্ছে এখানে K2/K1 কে নতুন একটা ধ্রুবক K ধরলাম, সেটা নতুন একটা ধ্রুবক ধরলাম। তাহলে আমরা বলতে পারি d ইজিক্যাল টু K ইন্টু এটা K, যদি K ধরি তাহলে d ইজিক্যাল টু K ইন্টু P, তাই তো। এই পিটা কোনাগুনি গুণ হয়ে গেল, তাহলে D প্রপোর্শনাল কিন্তু P, এরাই কিন্তু এদের মধ্যে সম্পর্ক, এই যে ঘনত্ব এবং চাপের মধ্যে কিন্তু এটাই সম্পর্ক, সমানুপাত সম্পর্কে আছে। ঠিক আছে, আশা করি বোঝা গেল কোশ্চেনের উত্তরটা। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে আবদ্ধ পাত্রে থাকা গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের চাপের কিরূপ পরিবর্তন হয়, যুক্তিসহ লেখো। কী বলেছে, আবদ্ধ পাত্রে থাকা গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের চাপের কীরকম পরিবর্তন হবে। তো চলো এই উত্তরটা দেখে দিই। দেখে নাও, বলছে গ্যাসের আবদ্ধ পাত্রে যদি থাকে তাহলে বলছে যে গ্যাসের আবদ্ধ পাত্রে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে আবদ্ধ পাত্রে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের চাপের কীরূপ পরিবর্তন হবে। এই যে দেখে নাও, যে গ্যাসের গতিতত্ত্ব থেকে গাণিতিকভাবে দেখানো যায় যে গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি ওই গ্যাসের পরমাণুর সঙ্গে সমানুপাতিক। সেজন্য নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন স্থির রেখে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের অণুগুলির বেগ বাড়ে। তখন আগের চেয়ে গ্যাসের অণুগুলি আরও বেশি বেগ নিয়ে পাত্রের দেওয়ালে আঘাত করে, আর অণুগুলির পরস্পরের মধ্যে কী হয়, পরস্পরের মধ্যে ও পাত্রের দেওয়ালের মধ্যে সংঘর্ষের সংখ্যাও বাড়ে। এর ফলে চাপও কিন্তু বৃদ্ধি পায়। বিপরীতপক্ষে উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে গ্যাসের অণুগুলির কিন্তু বেগ কমে যায় এবং চাপও কিন্তু কমে যাবে। তাই গতিশক্তি, বেগ, চাপ সবই কিন্তু হ্রাস পায়। ঠিক আছে, এটাই কিন্তু সম্পর্ক। ঠিক আছে, উষ্ণতার সাথে গ্যাসের চাপের সম্পর্ক কিন্তু, ঠিক আছে, উষ্ণতার সাথে গ্যাসের চাপের সম্পর্ক কিন্তু এটাই। যে বায়ু থেকে কোনো মাধ্যমে আলোর প্রতিসরণে আবর্তন কোণ আয়, এক্ষেত্রে আপাতিত প্রতিষ্ঠিত রশ্মি পরস্পর লম্ব হলে দেখাও যে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক কত হচ্ছে, দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক হবে তোমার হচ্ছে মিউ ইজিক্যাল টু tan I।
তো উত্তরটা দেখে নাও। এটা হচ্ছে তোমার, এটা কি, এটা আমাদের কিন্তু বিভেদ তল। তো এখানে একটা আলো এসে পড়ছে এবং এটার প্রতিফলিত হচ্ছে এদিক বরাবর। তাহলে এটা আমরা বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি আপতিত রশ্মি। এটাকে আমরা বলছি আপতিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই রশ্মিটা কি, এটা হচ্ছে প্রতিফলিত, ঠিক আছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। আর নিচে যেটা আছে এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। ভালো করে দেখবে, ঠিক আছে, এটা কিন্তু প্রতিসৃত রশ্মি। তাই কী কী বলেছে দেখো, আমাদের বলেছে যে আপাতিত রশ্মি অর্থাৎ অবিলম্বের সঙ্গে আই কোণ করে আপাতিত রশ্মি আসছে, এবং বলছে আবার আমরা জানি আপাতিত রশ্মি আপাতন কোণ যায়, প্রতিফলন কোণ তাই হয়, তাহলে এটা যদি আই হয় তাহলে এটাও কিন্তু আই হবে, ঠিক আছে। আবার এই রশ্মিরই, এই যে আপাতিত রশ্মির একটা অংশ কিন্তু প্রতিসৃত হচ্ছে, মানে এটা কিন্তু আর কোণ করে যাচ্ছে। আমরা জানি যে এই পথ বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু ওই পথ বরাবর যাবে না, ও কিছুটা হেলে যাবে যে কোনো একদিকে। এখন বলেছে প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি লম্ব বলে দিয়েছিল প্রশ্নে। তাকে বলে দেওয়া ছিল যে আপতিত এবং প্রতিসৃত রশ্মি পরস্পর লম্ব, ঠিক আছে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে আমরা জানি কি এটা আই কোণ, এটা 90 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটা কত হবে, তাহলে এটা তো আর আমাদের, তাহলে আর এর মানটা কত হবে, তাহলে টোটাল 180, এটা তো অবিলম্ব। 180 থেকে আমি যদি 90 বাদ দিই, তাহলে 90 প্লাস আই, এটা যে এই দুটো যোগফল যদি বাদ দিই আর এর মান বেরিয়ে যাবে। তো 180 মাইনাস 90 প্লাস আই, তো 180 মাইনাস 90 মাইনাস আই, 180 থেকে 90 বাদ দিলে 90 মাইনাস আই, তাহলে এখানে আর এর মান কত হচ্ছে, তাহলে 90 মাইনাস আই। তাহলে এখানে চলে এসো, তাহলে আমরা আবার মিউ মানে কি জানি, আমরা মিউ মানে সাইন আই বাই সাইন আর, তাহলে সাইন আইয়ের জায়গায় সাইন আই থাকবে, আর সাইন আর এর জায়গায় 90 মাইনাস আই থাকবে। তো সাইন 90 মাইনাস আই মানে কিন্তু সেটা কজ আই, তাহলে সাইন আই বাই কজ আই মানে ট্যান আই, তাহলে মিউ ইজিক্যাল টু কত হবে, ট্যান আই, মানে আপাতন কোণের সেই আই, ট্যান আই, ঠিক আছে। এই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা কিন্তু এই প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে কী হলো, এটা প্রমাণ হয়ে গেল যে মিউ ইজিক্যাল টু ট্যান আইয়ের সঙ্গে সমান হবে, ঠিক আছে। তারপর এটা কী বলেছে, দেখাও যে মিউ প্রতিসরাঙ্কের মধ্য দিয়ে এক্স দূরত্ব অতিক্রম করতে আলোর মিউ এস বা মিউ এক্স, এই এক্সটা কিন্তু অ্যাকচুয়ালি পাশে হবে, বাই সি সময় লাগবে। ভালো করে দেখো, বলেছে মিউ প্রতিসরাঙ্ক, ভালো করে দেখবে মিউ প্রতিসরাঙ্ক, তো বলছে আমরা জানি মিউ ইজিক্যাল টু সি বাই ভি, আমরা জানি যে মিউ ইজিক্যাল টু সি বাই ভি, সি মানে হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ বাই যে কোনো মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে। আবার ভি মানে আমরা কি জানি, ভি মানে আমরা জানি যে সরণ বাই সময়, সরণ বাই কী হয়, সরণ বাই কিন্তু সময় আমরা জানি। তাহলে বেগ মানে কি, সরণ বাই সময়, আমাদের বলেছে এক্স সরণ ঘটেছে টি সময়, আমি ধরে নিলাম যে টি সময় এটা হয়েছে। তাহলে এই ভি এর জায়গায় এখন এই মিউ ইজিক্যাল টু সি বাই ভি, ভি এর জায়গায় আমরা এক্স বাই টি বসালাম, ঠিক আছে, এক্স বাই টি বসালাম। এখন এই এক্স বাই টিটা মিউর জায়গায় আর মিউকে তলায় নিয়ে আসলাম, তাহলে দেখো এক্স বাই টি ইজিক্যাল টু সি বাই মিউ করতে পারি এটা আমরা, ঠিক আছে। এটা যদি লিখি তাহলে এখান থেকে দেখো এটাকে উল্টে দিলাম, এটাকে যদি উল্টে দিই তাহলে কী হবে, দেখো পাশে লিখছি এটা, এটাকে উল্টে দিলে টি বাই এক্স হবে ইজিক্যাল টু মিউ বাই সি হবে। এবার এখান থেকে আমরা কী করছি, আমরা এক্সটাকে কোনাগুনি গুণ করে দিচ্ছি, তাহলে মিউ ইন্টু এক্স হয়ে যাচ্ছে বাই সি, তাহলে টি এর মান কত, মিউ ইন্টু এক্স বাই সি বা মিউ এক্স বাই সি। এই এক্সটা কিন্তু পায়ের কাছে দেওয়া আছে, সেটা কিন্তু ভুল আছে। এই টি এর মান তাহলে কত হবে, মিউ ইন্টু এক্স বাই সি, মিউ মানে প্রতিসরাঙ্ক ইন্টু সরণ বাই কিন্তু শূন্যস্থানে আলোর বেগ, এটাই কিন্তু সময়ের মান। বলছে সময়ের মানটা নাকি এর সমতুল্য হবে, সমান হবে, তাই দেখো তাই এসছে, এই মিউ এক্স বাই সি এত সময় লাগবে, ঠিক আছে। এটা কিন্তু প্রমাণ হয়ে গেল, আশা করি বোঝা গেল। তারপরে কী বলেছি দেখো, যে প্রদত্ত বর্তনীতে এ বি এর তুল্য রোধ নির্ণয় করো, এই একটা বর্তনীর চিহ্ন দেওয়া আছে, এই বর্তনীতে বলেছে এ বি এর তুল্য রোধ, সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে। তো চলো কী করে করবে দেখে নাও। এই যে আমাদের এই বর্তনীটাও কিন্তু আমাদের রেখে দিয়েছে, যেখানে একটা এ প্রান্ত থেকে একটা আর রোধ, এখানে একটা কোনাকুনি আর রোধ যাচ্ছে, এখান থেকে একটা আর রোধ যাচ্ছে, এখানে একটা আর রোধ, এখানে একটা আর রোধ, এই বি প্রান্ত, বলে যে এ আর বি প্রান্তের মধ্যে তুল্য রোধ বের করতে হবে। তো আমি কি করছি, এই যে চিত্রটা আছে আমাদের, এই চিত্রটাকে আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করছি, এই চিত্রটা আমি কী করতে চাইছি, সিম্পলিফাই করার চেষ্টা করছি। তো চলো দেখা যাক কীভাবে করা যেতে পারে। আমি যে এ বিন্দু ছিল, আমি এই বিন্দুটা এখানে আবার লিখলাম, ঠিক আছে, লিখলাম এই বিন্দু। এবার ভালো করে বুঝবে যে রেখাটা আছে, এই রেখাটা মানে উপরে যে আর আর রোধ আছে, সেটা আমি উপর দিকে তুলে দিলাম, এই যে আর রোধ দিয়ে এই পাশে এনে দিলাম, এই বিন্দু অবধি আসলাম, ঠিক আছে, ভালো করে বুঝবে, সে কিন্তু বোঝার আছে, ঠিক আছে। তারপরে কি আছে, আমরা এবার দেখো আমাদের দেখতে হবে এই জায়গা থেকে কত রকমভাবে যেতে পারি, আমি বিভিন্ন প্রান্তে পৌঁছাতে হবে। তাহলে আমি এখান থেকে একটা এই সোজা রাস্তা বরাবর যেতে পারি, এবার আমি এদিক বরাবর যাবো, এদিক বরাবর গেলে দেখো আমি এদিক বরাবর গিয়ে এইভাবে গিয়ে এই প্রান্তে পৌঁছাতে পারি। তারপরে আমাদের আরেকটা রোধ, এই যে রোধটা সেটা মাঝখান বরাবর দিয়ে দিলাম, এই প্রান্তে পৌঁছে গেলাম। এই প্রান্তের কথা বলা হচ্ছে কিন্তু, এটা হলো এই প্রান্ত, এই যে, ঠিক আছে। তারপরে কী করছি আমি, আবার এই বরাবর গিয়ে এখানে পৌঁছাতে পারি, গিয়ে এই প্রান্তে পৌঁছাতে পারি, সেটা হচ্ছে এই পাশের এই রোধটা, এই যে এসে এইভাবে গিয়ে এই রোধ হয়ে এই বেরিয়ে যাচ্ছি। তাহলে এই তিনটে রোধকে কিন্তু আমি বসানো হয়ে গেল আমার। তারপরে গিয়ে দেখো এখান থেকে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আর একটা রোধ গিয়ে বিধে মিশেছে,
আর একটা রোদ গিয়ে বি হয়ে মানে এখান থেকে আর হয়ে বিতে গিয়ে মিশেছে, এই বিন্দু বি। বোঝা গেল? কিন্তু আমাদের একটা রোদ এখনও বাকি আছে না, কোনটা বলো তো? এই রোদটা এখন আমাদের বসানো হয়নি। তো সেই রোদটা কি কোথায় যুক্ত আছে ভালো করে দেখো। যদি এই রোদের আমি প্রাথমিক বিন্দু দেখি তাহলে সেটা কোথায়? এই বিন্দুতে, আর একটা বিন্দু বি বিন্দুতে। অর্থাৎ এটার একটা বিন্দু সরাসরি এতে আছে, একটা সরাসরি এতে আছে, আর একটা সরাসরি বিতে আছে। ঠিক আছে? তো আমরা সেই ওটা যা পরে হোক, এটা পরে দেখছি, এই রোদটার কথা পরে দেখছি। তাহলে এই চিত্রটা সিম্পলিফাই করলাম, এটাকে এই চিত্র এখান থেকে আমরা এখানে নিয়ে গেলাম। তোমরা কি এটা বুঝতে পারলে? যদি না বুঝতে পারো তাহলে একটুখানি পিছনে ব্যাক করে আবার একটুখানি দেখে নাও, তাতেও আমি ভালো হয়। তোমার যদি ভিডিওটা পজ করে একটু ভালো করে মাথা ঠান্ডা করে বুঝে নাও তাহলে তো সবচেয়ে ভালো হয়। তাহলে দেখো এবার আমরা কী করবো, আমরা এই তিনটে রোদ দেখো শ্রেণী সমান্তরাল সমবায় আছে। তাহলে এই তিনটে রোদের পরিবর্তে আমরা কী করবো, আমরা কিন্তু একটি মাত্র রোদ ইউজ করবো। তো ওই জন্য একটি মাত্র রোদ আমি ইউজ করেছি। এই তিনটে রোদের পরিবর্তে আমি একটা মাত্র রোদ ইউজ, তুল্য রোদ মানে তো তাই, একাধিক রোদের পরিবর্তে একটি মাত্র রোদ ইউজ করাকে তুল্য রোদ বলা হয়। তাহলে আমরা কী করলাম, আমরা যে একাধিক রোদ আছে আমাদের, যে একাধিক রোদ অর্থাৎ তিনটে রোদের পরিবর্তে আমি একটা রোদ ইউজ করলাম। ফলে এখান থেকে একটা আর রোদ ছিল সেটাই থেকে গেল, তলায় যেটা আর রোদ ছিল সেটাই থেকে গেল। যেহেতু তিনটের জায়গায় আমি একটা রোদ ইউজ করেছি। তো সমতল সময় যদি করি তাহলে r/3 কী করে আসলো সেটা একটু বলি। দেখো 1/rb মানে কি, 1/r প্লাস 1/r প্লাস 1/r, মানে এই আর এই তিনটে সমান্তরাল সমবায় করেছি। আর লসাগু তাহলে উপরে কত হবে, 1 প্লাস 1 প্লাস 1 মানে 3/r। তাহলে 1/rb = 3/r যদি হয়, ঠিক আছে, তাহলে rb মানে কত হবে, এটা উল্টে যাবে, r/3 হবে। তাহলে এই জন্য এখানে r/3 এসছে। আশা করি বোঝা গেল। আবার দেখো এই r/3 আর এই আরটা দেখো আবার কিসে আছে, এটা কিন্তু আবার শ্রেণীতে আছে। তাহলে এখানে কী হবে, RS মানে তাহলে কি, RS মানে কিন্তু r/3 আর এখানে একটা আর আছে, তাহলে এই দুটো নর্মাল যোগ r/3 প্লাস আর, তাহলে কত হবে 3r একে 4r, 4r/3 হবে। তাহলে RS এর মান কত হচ্ছে, RS এর মান কিন্তু কত হচ্ছে 4r/3। তাহলে আমরা এখানে কী পেলাম, তাহলে আলটিমেটলি এই দুটো রোদের পরিবর্তে আমরা কী করছি, তাহলে এই চিত্র থেকে সিম্পলিফাই করলাম। এবার এটার থেকে কিন্তু আমরা সিম্পলিফাই করছি এইটা, যে এই দুটো রোদের পরিবর্তে আমরা একটা মতো রোদ ইউজ করেছি যার মান 4r/3। বোঝা গেল? আর একটা রোদ তো তলায় ছিল আর রোদ সেটা থাকলো। তাহলে এই দুটো আবার কীভাবে আছে, এই দুটো আবার সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে থাকলে তুমি কী লিখবে, 1/rp ড্যাশ, ড্যাশ কেন লিখলাম, 1/rp আগে একবার লিখে ফেলেছি। তাহলে এটা কত হবে, 1/4r/3, তাই 1/4r/3 লিখেছি। ঠিক আছে, প্লাস 1/r ছিল, 1/r বসিয়ে দিয়েছি। তাহলে এটা উল্টে যাবে, এটা উল্টে গেলে 3 ওপরে চলে যাবে, 3/4r প্লাস 1/r। তাহলে 4r এবং আর এর মধ্যে লসাগু করলে 4r লসাগু হবে, তাই তো, 4r লসাগু হবে। তাহলে 4rকে যদি আমি 4r দিয়ে ভাগ করি তাহলে 3 3 বসে যাবে, আর হচ্ছে 4rকে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 4 4 বসবে। 4 আর 3 7, 7/4r হচ্ছে, কত হচ্ছে 1/rp ড্যাশের মান কত হচ্ছে 7/4r। তার মানে rp ড্যাশের মান, এটা উল্টে দাও, তাহলে rp ড্যাশের মান কত হচ্ছে তাহলে 4r/7। এটাই কিন্তু আমাদের তুল্য রোধের মান। আলটিমেটলি তুল্য রোধের মান তাহলে কত হলো 4r/7। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তুল্য রোধের মান কত হয়েছে 4r/7। ঠিক আছে, এটা মোটেও 2 নম্বরের কোশ্চেন নয়, এটা 3-4 নম্বর দিলে ভালো হয়। ঠিক আছে, যাই হোক, পরের কোশ্চেনে কী বলছি দেখো, বলছি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক হিসেবে কী ব্যবহার করা হয় সেটা লেখো। তো চলো দেখিয়ে দিই। তো উত্তরটা দেখে নাও, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম Al ধাতু নিষ্কাশন করা হয় অ্যালুমিনা থেকে, Al2O3 থেকে। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী বলছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলছে 20% কী ব্যবহার করা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে, 20% বিশুদ্ধ অ্যালুমিনা Al2O3, 60% ক্রায়োলাইট Na3AlF6 এবং 20% ফ্লুরোস্পোর CaF2 গলিত দ্রবণকে 900 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। ঠিক আছে, ক্যাথোডের বিক্রিয়া কী বলছে, যে ভিতরের দিকে গ্যাস কার্বনের পুরো আস্তরণ বিশিষ্ট স্টিল নির্মিত একটা আয়তাকার ট্যাঙ্কের মধ্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়, যা ক্যাথোড রূপে কাজ করছে। এবং অ্যানোড রূপে দেখো কী কাজ করছে, অ্যানোড রূপে কাজ করছে কোনটা, বলছে যে ট্যাঙ্কের উপর থেকে এক সারি গ্রাফাইটের শক্ত দণ্ড তড়িৎবাহী দণ্ডের উপর দ্বারা ঝুলিয়ে রাখা হয় যাতে সেগুলি তড়িৎ বিশ্লেষণের মধ্যে ডুবে থাকে। তড়িৎ বিয়োজন বিক্রিয়া কি, তুমি যদি বিয়োজন বিক্রিয়া দেখো তাহলে ক্যাথোডের বিক্রিয়া এই যে, অ্যানোডের বিক্রিয়া এটা লিখতে হবে, ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু লিখলে হয়ে যাবে। ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের উত্তর, পারফেক্ট অ্যান্সার হবে এটাই কিন্তু। ঠিক আছে, তো এই বিশ্লেষণে কী ব্যবহার করে ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়াগুলো কী কী সবটা কিন্তু হয়ে গেল। নেক্সট কী বলছে, গলিত NaCl এবং NaCl এর লঘু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করালে দু ক্ষেত্রে ক্যাথোড অ্যানোডে কী উৎপন্ন হবে। তো কী বলছে, গলিত NaCl এবং NaCl এর লঘু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করালে দু ক্ষেত্রে ক্যাথোড এবং অ্যানোডে কী উৎপন্ন হবে। দেখে না উত্তরটা কীভাবে উৎপন্ন হবে। বলছে যদি পদার্থ নিই আমরা, এই যে পদার্থ, এটা হচ্ছে গলিত NaCl, এটা জলীয় NaCl নিলাম, তো ক্যাথোডে উৎপন্ন হচ্ছে গলিত NaCl এর ক্ষেত্রে ক্যাথোডে উৎপন্ন হবে সোডিয়াম, অ্যানোডে উৎপন্ন পদার্থ ক্লোরিন, এবং জলীয় NaCl এর ক্ষেত্রে ক্যাথোডে উৎপন্ন পদার্থ হচ্ছে হাইড্রোজেন এবং অ্যানোডে উৎপন্ন পদার্থ হচ্ছে ক্লোরিন। ওকে, এটা কিন্তু তোমরা লিখে নেবে। ঠিক আছে, তারপরে কী বলেছে দেখো,
বলেছে সন্ধিগত মৌল কাকে বলে, এর দুটো বৈশিষ্ট্য লেখো। সন্ধিগত মৌল কাকে বলা হয়, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তো দেখে নাও সন্ধিগত মৌল কাকে বলা হচ্ছে। সন্ধিগত মৌল বলতে কি বোঝো? তো এটা হচ্ছে সন্ধিগত মৌল, যেসব মৌলের পরমাণু স্থিত অবস্থায় বা যে কোনো স্থায়ী জারণ অবস্থায় সর্বস্থিত কক্ষ তার আগের কক্ষ ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে তাকে বলা হয় সন্ধিগত মৌল। ওকে, এবং এদের বলেছে বৈশিষ্ট্য লিখতে। এদের বৈশিষ্ট্য দেখো 1 2 3 4, 4টে বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে। তোমার পছন্দ মতো যে কোনো 2টো বা 3টে তোমরা এখান থেকে মুখস্থ করবে। ওকে, সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য বোঝা গেল। ওকে, তারপরে কি বলছে যে লেড অ্যাসিডেটের সিক্ত কাগজ H2S এর সংস্পর্শে আনা হলে কী ঘটতে দেখবে তার সমীকরণ সহ লেখো। এটা কিন্তু পশ্চাৎ নমুনা প্রশ্ন, ঠিক আছে। তো দেখে না উত্তরটা কী হবে। উত্তরটা কিন্তু এই যে লেড অ্যাসিডেট জলীয় দ্রবণে H2S গ্যাস পাঠালে যা ঘটবে তা ভৌত বিজ্ঞানের সমীকরণ সহ লেখো। তোমরা এই সমীকরণটা কিন্তু লিখতে পারো, এই লাইনটা লিখতে পারো, ঠিক আছে। এবং এই যে লেড অ্যাসিডেট এখানে দেওয়া আছে যে লেড অ্যাসিডেট দ্রবণে সিক্ত একটা কাগজ H2S গ্যাসের মধ্য দিয়ে ধরলে কাগজটি কালো হয়ে যায়। লেড অ্যাসিডেটে H2S এর সঙ্গে বিক্রিয়া করে কালো বর্ণের অদ্রাব্য লেড সালফাইড অধক্ষিপ্ত উৎপন্ন করে। এই যে টোটাল বিক্রিয়া দেওয়া আছে, এই 4 নম্বর যে পয়েন্টটা সেটা কিন্তু লিখলে হয়ে যাবে, ঠিক আছে। 4 নম্বর পয়েন্টটা লিখবে, একদম সঠিক উত্তর হবে, একদম খুব সুন্দর একটা উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তারপর নেক্সট কী বলেছে দেখো, যে থার্মিট পদ্ধতিতে কীভাবে লোহা প্রস্তুত করা হয় তার সমীকরণ সহ লেখো। থার্মিট পদ্ধতিতে কীভাবে লোহা প্রস্তুত করা হয় তার সমীকরণ সহ লিখতে বলছে। থার্মিট পদ্ধতিতে লিখতে বলছে সমীকরণ সহ RM 382। দেখে নাও থার্মিট পদ্ধতিতে কীভাবে লোহা প্রস্তুত করা হয়। তোমরা এখান থেকে লিখবে যেমন বলে লেখা আছে, উচ্চ উষ্ণতায় ফেরিক অক্সাইডকে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত করে আয়রন উৎপন্ন করা হয়। এই বিক্রিয়া লিখে দিলে হয়ে যাবে। এই ডেড লাইন লিখতে হবে, ঠিক আছে। এইটুকু লিখে দেবে। এটা কিন্তু আগেগুলো 2-1বার এসছে, আগে বিভিন্ন স্কুলে করে 2-4বার, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু আগেও 2-4টে স্কুলে কিন্তু এসছে। তারপর যে অসওয়াল্ড পদ্ধতির প্রথম ধাপের বিক্রিয়াটি সত্যসহ লেখো। অসওয়াল্ড পদ্ধতি লিখতে বলছে, প্রথম ধাপের বিক্রিয়া। অসওয়াল্ড সব লিখতে বলিনি, প্রথম ধাপে লিখতে বলছে। ওকে, তাহলে এই অসওয়াল্ড যে পদ্ধতিটা আছে এর তোমার শুধুমাত্র 1 নম্বর যে পয়েন্টটা, সেই পয়েন্ট এই অবধি লিখে দিলেই হবে কিন্তু, ঠিক আছে। নিজের ভাষায় লিখে দেবে, 1 নম্বর পয়েন্টটা লিখে দিলেই কিন্তু হবে। প্রথম ধাপ লিখতে বলেছে, তো 1 নম্বর পয়েন্টটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কথা বলেছে যে কার্যকরীমূলক ঘটিত সমাবয়বতার একটি উদাহরণ দাও। কার্যকরীমূলক ঘটিত সমাবয়বতা, দেখে নাও কার্যকরীমূলক ঘটিত সমাবয়বতা কাকে বলা হচ্ছে। এই যে উদাহরণ দিতে বলছে, একটা উদাহরণ দেওয়া আছে এখানে। এই যে জৈব যৌগের কার্যকরীমূলকের পার্থক্যের জন্য যে সমাবয়বতার সৃষ্টি থেকে কার্যকরীমূলক ঘটিত সমাবয়বতা বলা হয়। যেমন CH3CH2OH কার্যকরীমূলক OH, এবং হচ্ছে তোমার CH3 বন্ড ও বন্ড CH3 কার্যকরীমূলক বন্ড ও বন্ড, এদের প্রত্যেকের আণবিক সংকেত কিন্তু C2H6O, ঠিক আছে। এটা লিখে দিলেই কিন্তু তোমাদের এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, ইথাইল অ্যালকোহল থেকে কীভাবে ইথিলিন পাওয়া যায়। ইথাইল অ্যালকোহল থেকে কীভাবে ইথিলিন পাওয়া যায়, দেখে নাও ইথাইল অ্যালকোহল থেকে কীভাবে ইথিলিন পাওয়া যাচ্ছে। এই যে ইথাইল অ্যালকোহল ছিল, এই যে নিরুদন বিক্রিয়াটা দেখবে। এই যে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু বহু স্কুলে কিন্তু এই কোশ্চেনটা আমি পেয়েছি। তো যে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ইথাইল অ্যালকোহল থেকে এক অণু জল অপসারিত হয় এবং ইথিলিন উৎপন্ন করে। এই বিক্রিয়াটা লিখে দেবে, এই পুরো বিক্রিয়াটা কিন্তু তোমরা লিখে দেবে, ঠিক আছে। এটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে, বিভাগ ঘয়ের প্রশ্ন, যে বিভাগ ঘয়ের 4 দিকে বলছে যে গ্যাসের অণুর গড় মুক্তপথ কাকে বলা হয়। তো গ্যাসের অণুর গড় মুক্তপথ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে গ্যাসের অণুগুলি কী হয়, পাত্রের মধ্যে কিন্তু নিজেদের মধ্যে সংঘর্ষ হয়, পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয়। তো গড় মুক্তপথ সেটাই বলছে, একটা অণু কী করছে, সে কিন্তু বারবার ধাক্কা খাচ্ছে। তো একটা অণু বারবার ধাক্কা খাওয়ার জন্য একটা পার্টিকেলের সঙ্গে ধাক্কা খেয়ে দ্বিতীয় কোনো পার্টিকেলের ধাক্কা খাওয়ার আগের মুহূর্তে যে পথটা, সেটাকে কিন্তু মুক্তপথ বলা হচ্ছে। এবং এইভাবে বারবার সে কিন্তু প্রতিটি অণুর সঙ্গে ধাক্কা খাচ্ছে এবং দুটো সংঘর্ষের মাঝে যে দূরত্ব অতিক্রম করছে তাকে আমরা বলছি কিন্তু মুক্তপথ। এবং একাধিক অণুর সঙ্গে সংঘর্ষের ফলে যে মুক্তপথগুলো হচ্ছে, প্রতিটি ক্ষেত্রে মুক্তপথগুলোর বেগ কিন্তু একই হচ্ছে না। ফলে এই একাধিক যে মুক্তপথগুলো হচ্ছে, এগুলো যদি গড় করলে যে মুক্তপথ পাওয়া যাবে তাকেই বলা হচ্ছে গ্যাসীয় অণুর গড় মুক্তপথ। আশা করি বোঝা গেল। বলছে -23 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা স্থির চাপে নির্দিষ্ট পরে গ্যাসের আয়তন দ্বিগুণ করলে গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে, এটা আমাদের লিখতে বলছে। চলো বলে দিই, অন্তিম উষ্ণতা কত হবে সেটা আমাদের করতে বলছে। তো দেখো -23 ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে। -23 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই যে উত্তরটা করা আছে
যে T1 মানে কত -23°C মানে 273 থেকে 23 বাদ যাবে মানে 250 কেলভিন। তাহলে আমরা জানি যে V1 মানে আমি ভি ধরে নিয়েছি, সেক্ষেত্রে পরবর্তীকালে বলছে দ্বিগুণ, পরে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে অন্তিম পর্যন্ত কত হবে, অর্থাৎ যখন দ্বিগুণ হচ্ছে V2 এর মান কত বলছে 2V সমান এই আয়তনের দ্বিগুণ আয়তন করা হচ্ছে, আয়তনের মান কত হবে। চার্লসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি V1/T1 = V2/T2। তাহলে T2 সমান কত হবে, তাহলে হচ্ছে V2/V1 × T1 হবে ওপরে, তাই তো। মানটা বসাবো, V2 মানে 2V × T1 মানে 250 বাই VV কেটে যাবে 250 গুণ 500 কেলভিন। 500 কেলভিন হচ্ছে আমাদের অ্যান্সার। এখন 500 কেলভিনে তো উত্তর আমাদের প্রশ্ন দিয়েছিল ডিগ্রি সেন্টিগ্রেড, তাই উত্তর আমাদের ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসতে হবে। তাই 500 থেকে 273 বাদ যাবে, মানে 227°C হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আশা করি বোঝা গেল কোশ্চেনটা, তাই তো। এটাই বলছে গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে, তাহলে 227°C। যে পরীক্ষাগারে 590 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে 590 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে উৎপন্ন অক্সিজেন গ্যাসের ভর কত হবে, এসটিপিতে এই অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে দেখে নাও। এই যে বিক্রিয়া, এটা কোশ্চেনটার উত্তর আছে এই যে বিক্রিয়ার সমীকরণ, তাহলে কী হবে যে 2KClO3 প্লাস 2KC সমান করলে বিক্রিয়া করলে 2KCl প্লাস 3O2 উৎপন্ন হবে। যদি আমি 2KClO3 আণবিক ভর বের করি তাহলে 145 হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। K 39, Cl এর 35.5, অক্সিজেনের 348 হয়, তাই তার বাইরে 2 গুণ ছিল 2 হচ্ছে, এগুলো যোগ করলে এবং 2 দিয়ে গুণ করলে এটা 245 গ্রাম হবে। আর 3O2 মানে 3 গুণ 16 গুণ 2 মানে 96 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে কি বললাম যে 245 গ্রাম, তাহলে এখানে হচ্ছে 245 গ্রাম, এটা হচ্ছে 96 গ্রাম। 245 গ্রাম KClO3 সমান লিখতে পারি আমরা 96 গ্রাম অক্সিজেন লিখতে পারি। 245 গ্রাম KClO3 মানে 96 গ্রাম অক্সিজেন। তাহলে এখানে বলেছে 590 গ্রামের জন্য আমার বের করতে বলেছিল প্রশ্নে, তাহলে 245 দ্বিগুণ করলে 590 হয়, তাহলে এটা দ্বিগুণ করেছে মানে কি 96কে দ্বিগুণ করতে হবে, মানে 192 গ্রাম অক্সিজেন তৈরি হবে। আমাদের কিন্তু 590 কোথা থেকে আসলো, এই 590 কিন্তু পটাশিয়াম ক্লোরাইড 590 বলে দেওয়া ছিল প্রশ্নে। তাই আমরা কী করলাম যে 590 গ্রাম KClO3 থাকলে তাহলে কিন্তু 96 গুণ 2 মানে 192 গ্রাম অক্সিজেন গ্যাস প্রয়োজন হবে, ঠিক আছে, 590 গ্রাম KClO3 উৎপন্ন করতে, ঠিক আছে। তো একই সঙ্গে বলেছিল যে এসটিপিতে গ্যাসের ওই গ্যাসের আয়তন কত হবে দেখে নাও। আমরা জানি যে 96 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 22.4 লিটার অক্সিজেন, তাহলে 192 গ্রাম অক্সিজেন মানে কত, এর দ্বিগুণ করা হয়েছে, তাহলে এরও দ্বিগুণ করতে হবে, 22.4 দ্বিগুণ করলে 44.8 লিটার অক্সিজেন। আশা করি বোঝা গেল, এই হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে, 4.2 এর অ্যান্সারটা। তারপরে বলেছে কি, তারপরে বলেছে যে NaOH অক্সিজেনের ভরগত শতকরা সংযুতি কত। দেখো NaOH ভর হচ্ছে অক্সিজেনের ভরগত, বলেছে অক্সিজেনের ভালো, দেখো অক্সিজেনের ভরগত শতকরা সংযুতি কত হবে। তা দেখো NaOH আণবিক ভর কত হয়, 23 + 16 + 1 মানে 40 হচ্ছে 40 গ্রাম। তাহলে বলছে NaOH অক্সিজেনের ভরগত শতকরা সংযুতি বলছে, তাহলে মোট অক্সিজেন কত আছে 16 আছে, এর মধ্যে 16 পরিমাণ অক্সিজেন না 16 গ্রাম, তাহলে মোট 40-এর মধ্যে 16 হচ্ছে অক্সিজেন, 16/40 × 100% শতকরা সংযুতি বলেছে, তাই 100% করতে হচ্ছে। কাটাকাটি করলে কত হচ্ছে 40% হচ্ছে, ঠিক আছে, কাটাকাটি করো তুমি, কাটাকাটি করলে 4 10 40%, এটাই তোমার অ্যান্সার, 40% অ্যান্সার হবে। আশা করি বোঝা গেল। তারপরে একই সঙ্গে বলেছে কত, একই সঙ্গে বলেছে যে 65% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্কে লঘু H2SO4 ঢালে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে দেখে নাও। বিক্রিয়ার সমীকরণ তাহলে কি, Zn + H2SO4 সমান ZnSO4 + H2, তাহলে Zn কত 65 গ্রাম আর H2 কত 2 গ্রাম, তাহলে বলতে পারি আমরা 2 গ্রাম H2 পেতে হাইড্রোজেন পেতে আমরা কী করতে পারি, আমরা লিখতে পারি যে 2 গ্রাম হাইড্রোজেন পেতে আমাদের 65 গ্রাম Zn প্রয়োজন। তাহলে 4 গ্রাম হাইড্রোজেন পেতে কতটা প্রয়োজন, তাহলে 65 দ্বিগুণ, এটাকে দ্বিগুণ করা হয়েছে, মানে 65কে দ্বিগুণ করলে 130 গ্রাম Zn কিন্তু প্রয়োজন। জিঙ্কের নমুনায় বিশুদ্ধতা যেহেতু 65% বলেছে, তাহলে এর অর্থ হলো যে 100 গ্রাম অপরিষ্কার নমুনায় 65 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক উপস্থিত রয়েছে। জিঙ্কের নমুনায় বিশুদ্ধ 65%, এর অর্থ হচ্ছে যে 100 গ্রাম অপরিষ্কার নমুনার মধ্যে 65 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক উপস্থিত রয়েছে। তাহলে 130 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পেতে গেলে প্রয়োজনীয় অপরিষ্কার জিঙ্কের মোট ভর কত হবে, তাহলে 130 × 100/65, কাটাকাটি করো 65 দুগুণ 130 মানে 200 গ্রাম, কিন্তু যদি আমি 130 গ্রাম যদি আমি জিঙ্ক বিশুদ্ধ জিঙ্ক পেতে চাই তাহলে কিন্তু আমাদের অপরিষ্কার জিঙ্ক টোটাল কতটা হবে 200 গ্রাম হবে, বোঝা গেল। এটাই কিন্তু আমাদের এখানে বের করতে বলেছিল, তো এটাই কিন্তু 200 গ্রাম, এটাই কিন্তু আমাদের উত্তর আলটিমেটলি উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক কি। আমরা সবাই জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। বলছে উষ্ণতা 100°C বাড়ালে কোনো কঠিনের দৈর্ঘ্য 0.02% বাড়ে, বলছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার মান কত হবে দেখে নাও। যে আমরা জানি আলফা = কি, আলফা = L2 - L1/L1 T2 - T1। এখন L2 - L1 যেটা দেখো, আমি যদি ধরে নিই যে প্রাথমিক আমার দৈর্ঘ্য ছিল 100L, ঠিক আছে,
এবং সেটা হচ্ছে 0.02% বেড়েছে, মানে কি 100-এর মধ্যে 0.02 বেড়েছে, প্লাস 0.02 এল এটা বেড়েছে, তার মানে কত হবে হচ্ছে 100.02 এত এল হবে, তাই তো। এর থেকে যদি আমি টোটালটা, এটা হচ্ছে L2 মান, এটা হচ্ছে L2 মান, আর 100 এল যেটা ছিল সেটা হচ্ছে তোমার কত হচ্ছে, সেটা হচ্ছে এল এর মান, তাহলে L1 এর মান। তাহলে আমরা কী করতে পারি, আমি যদি L2 এর থেকে যদি L1 বাদ দিই তাহলে কত হবে, সেই 0.02 এলই তো পড়ে থাকবে, তাই না। L2 মাইনাস L1 এর মান কত, L2 মাইনাস L1 যদি বের করি তাহলে 0.02 এল পড়ে থাকবে, হ্যাঁ তাই হয়েছে, 0.02 এল আছে, বা L1 মানে তো সেটা এল কেটে যাচ্ছে, এখানে T মাইনাস T1 মানে 100°C বৃদ্ধি করেছি আমি, তাহলে 0.02 বাই 100, 0.02 বাই 100 মানে দশমিক তুললাম, তাহলে আর দুটো শূন্য হলো, এই যে দশমিক তুলে দিলাম, তাহলে কিন্তু আরও দুটো শূন্য হলো, তাহলে কার কটা শূন্য, 4টে শূন্য বলে শুধু 2, 2 × 10⁴, 10⁻⁴ হবে, এটা -4 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, আলফার মান। বোঝা গেল। তারপরে বলেছে যে পদার্থের তাপীয় রোধ কাকে বলা হয়, এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, পদার্থের তাপীয় রোধ। নেক্সট কোশ্চেন বলছে তাপীয় রোধ কাকে বলা হয়, এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা লেখো, এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তা দেখে নাও তাপীয় রোধ জিনিসটা কী বলছে, যে তাপীয় রোধ বলছে যে তাপীয় প্রবাহমাত্রার সমীকরণে তড়িৎরোধ আর এর অনুরূপ রাশিমালা পাওয়া যায়, যাকে তাপীয় রোধ বলা হয়। রাশিমালাটি হলো RT, টি দিয়ে লেখা হয়, ঠিক আছে, থার্মাল তাই টি দিয়ে লেখা হয় 1/K × D/A, ঠিক আছে, D/A। মানে বলছে তাপীয় রোধ যে বিষয়গুলির উপর নির্ভর করে সেগুলি হলো, এক, পরিবাহীর দৈর্ঘ্য, যদি এখানে ডি লিখেছিলাম তো এখানে ডি লেখা ভালো, পরিবাহীর দৈর্ঘ্য ডি, বলছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, ঠিক আছে, এবং আরেকটা কি পরিবাহীর উপাদানের উপরে, ঠিক আছে, পরিবাহীর উপাদানের উপরে কিন্তু এটা নির্ভর করে। নেক্সট কোশ্চেন বলছে যে চলো কি বলছে দেখা যাক, যে এটি কোনো সমবাহু প্রিজমের ন্যূনতম যদি কোণ 30 ডিগ্রি হলে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত হবে। তো দেখে না খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা, এই 4.4 অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, দেখে না উত্তরটা কী হবে। ওই কী কী দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ বলেছে তাই এর মান 60 ডিগ্রি হবে, ন্যূনতম যদি কোণ 30 ডিগ্রি বলেছে, লিখে নিলাম, মিউর মান বের করতে বলেছে। আমরা জানি মিউ = কি sin A + del m/2 sin A/2, এখানে মানগুলো বসাবো, এর মান 60 আর ডিমের মান 30, তাহলে 30 আর 60 90, 90/2 মানে উপরে sin 45 হবে, ঠিক আছে, আর তলায় কত বলছে A/2 মানে 60/2, 60/2 মানে হচ্ছে তলায় 30 ডিগ্রি হবে, তাহলে sin 45/sin 30, sin 45-এর মান কত 1/√2, আর sin 30-এর মান হচ্ছে 1/2, এটা উল্টে গেলে শুধু 2 হবে, তাহলে কাটাকাটি করলে কত হবে দেখো এখানে, শুধু 2টাকে আমরা কীভাবে লিখতে পারি, শুধু 2টাকে আমরা লিখতে পারি যে √2 × √2 লিখতে পারি, এই √2 কেটে গেলে শুধু √2 পড়ে থাকবে একটা, আর √2-র মান হচ্ছে নিয়ার অ্যাবাউট কী হয়, নিয়ার অ্যাবাউট হচ্ছে 1.414, তাহলে এটাই কিন্তু আমাদের মিউয়ের মান, এটাই কিন্তু কী হবে আমাদের প্রতিসরাঙ্ক বা মিউয়ের মান কিন্তু এটাই হবে। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। নেক্সট কী বলেছে দেখো আমাদের, যে চোখের উপযোজন ক্ষমতা বলতে কী বোঝো, কোনো ব্যক্তির নিকট বিন্দু 25 সেন্টিমিটার থেকে 50 সেন্টিমিটার দূরে সরে গেছে, প্রতিকার হিসেবে তিনি কোন ধরনের লেন্স ব্যবহার করবেন, তিনি কিন্তু অবশ্যই উত্তল লেন্স ব্যবহার করবেন, ঠিক আছে। এবং চোখের উপযোজন ক্ষমতা কাকে বলা হয়, দেখে নাও চোখের উপযোজন ক্ষমতা হচ্ছে এই যে আছে, যে চোখের উপযোজন ক্ষমতা বা চোখের উপযোজন একই জিনিস। তো কী বলছে, যে চক্ষু লেন্সের আকার ও ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করে যে কোনো দূরত্বে থাকা বস্তুর প্রতিবিম্বকে সর্বদা রেটিনার উপরে গঠন করার ক্ষমতাকে চোখের উপযোজন ক্ষমতা বা চোখের উপযোজন বলা হয়, ঠিক আছে। বোঝা গেল কী বললাম আমি, এখান থেকে বলবে যে চক্ষু থেকে শুরু করে, যে চক্ষু লেন্সের আকার এবং ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করে যে কোনো দূরত্বে থাকা বস্তুর প্রতিবিম্বকে সর্বদা রেটিনার উপরে গঠন করার যে ক্ষমতা, তাকে চোখের উপযোজন ক্ষমতা বলা হচ্ছে। আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে উত্তল বস্তুকে উত্তল লেন্সের ফোকাসের মধ্যে রাখা হলে প্রতিবিম্বের গঠন চিত্র সহ ব্যাখ্যা করো, প্রতিবিম্বের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। তো তোমরা প্রতিবিম্বের বৈশিষ্ট্য তোমরা কমেন্টে জানাবে যে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কী কী হতে পারে। তো আমি আপাতত এটা যেমন দেখাতে থাকি যে প্রতিবিম্ব যদি বস্তু যদি ফোকাসে রাখা তাহলে প্রতিবিম্ব কী হবে, তাহলে বস্তু যদি ফোকাসে রাখা তাহলে প্রতিবিম্ব কিন্তু অসীমে তৈরি হয়, ঠিক আছে। প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্ব কিন্তু অসীমে প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে, অসীমে কিন্তু প্রতিবিম্ব তৈরি, তোমাদের এই চিত্রটা কিন্তু তোমাদের আঁকতে হবে, এই চিত্রটা কিন্তু তোমাদের আঁকতে হবে, আশা করি বোঝা গেল, ঠিক আছে। এবং বস্তুটা কী বলছে, এক্ষেত্রে বস্তু প্রতিবিম্ব সৎ, অবশিষ্ট এবং বস্তুর তুলনায় আকারে অনেক বড় হয়, ঠিক আছে। এবং এর ব্যবহার কোথায় করা হয়, ওই সমান্তরাল রশ্মিগুচ্ছ তৈরি করার উদ্দেশ্যে বর্ণালী মাপক যন্ত্রের কলিমিটার
মেথড অংশের ব্যবহার কিন্তু দেখা যায়। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে দুটি আধানের মধ্যে ক্রিয়ারত বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দুটি আধানের মধ্যে ক্রিয়ারত বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে ক্রিয়ারত বল পূর্বের কত গুণ হবে। চলো দেখে নেওয়া যাক উত্তরটা কী হবে। উত্তরটা কী বলছে দেখে নাও। দুটি আধানের মধ্যে ক্রিয়ারত আকর্ষণ বা বিকর্ষণ বল যে যে বিষয়গুলির উপর নির্ভর করে সেগুলি হলো, এক হচ্ছে আধানের প্রকৃতি, ধনাত্মক বা ঋণাত্মক আধান, মধ্যবর্তী দূরত্ব, সেটা সরলরৈখিক মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব এবং মাধ্যমদ্বয়ের প্রকৃতির উপরে। ঠিক আছে, এবার দ্বিতীয় কোশ্চেন বলেছে, কী বলেছে দেখো দ্বিতীয় কোশ্চেনটা বলেছে যে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে ক্রিয়ারত বল পূর্বের কত গুণ হবে। তো আমরা জানি যে F = Q1 Q2 বাই R স্কোয়ার, তাহলে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে R ড্যাশের মান কত হবে, 2R হবে, আর এর দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে এফ ড্যাশের মান কত হবে, এফ ড্যাশের মান হচ্ছে Q1 Q2 বাই R স্কোয়ার। এই R স্কোয়ার জায়গায় 2R তার স্কোয়ার করতে পারি, 2R তার স্কোয়ার করলে 2 2 4, তাহলে 1/4 Q1 Q2 বাই R স্কোয়ার। Q1 Q2 বাই R স্কোয়ারকে আমরা লিখতে পারি F, তাহলে আমাদের পূর্বের তাহলে কত গুণ হচ্ছে, 1/4 গুণ হচ্ছে। পূর্বের কত গুণ হচ্ছে, 1/4 গুণ হচ্ছে। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে যে একটি এসি জেনারেটরের কার্যনীতি একটি এসি জেনারেটরের কার্যনীতি কী। একটি এসি জেনারেটরের কার্যনীতি কী, বৈদ্যুতিক মোটরের সঙ্গে পার্থক্যটা লেখো। তো এটি এসি জেনারেটরের কার্যনীতি বৈদ্যুতিক মোটরের সঙ্গে পার্থক্যটা দেখে নাও। এই যে এসি জেনারেটর এই যে দেওয়া আছে, এর কার্যনীতিটা তোমরা এখান থেকে লিখবে। ঠিক আছে, এসি জেনারেটরের কার্যনীতি তোমরা এখান থেকেই লিখবে। তো এখানে সহজ করে দেওয়া আছে, ওই জন্য আমি এখান থেকেই বললাম। ঠিক আছে, তো তোমরা এখান থেকে কার্যনীতি এখান থেকে এই অবধি লিখলেই হবে। ঠিক আছে, এখান থেকে এই অবধি লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, বেশি কিছু লিখতে হবে না। ঠিক আছে, যদি ছোটো করে লিখতে চাও, আর যদি সবটা লিখতে চাও তো খুব ভালো হয়, যে এই পর্যন্ত সবটা লিখতে পারলে তো খুব ভালোই হয়। ঠিক আছে, এবং বলেছে ডায়নামো এবং মোটরের মধ্যে পার্থক্য, এই যে দেওয়া আছে এখানে পার্থক্য, একটা দুটো পার্থক্য দেওয়া আছে। এই পার্থক্য দুটো তোমরা খাতায় একটু টুকে নেবে। ঠিক আছে, খাতায় লিখে নেবে এটা। ঠিক আছে, তারপরে কি বলেছে, তারপরে বলেছে কি বলেছে 40 ওয়াট এবং 60 ওয়াট দুটি বাতিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে কোন বাতিটি অধিক আলো দেবে, যুক্তিসহ লেখো। ঠিক আছে, এটা লিখতে বলেছে। তো দেখো 40 ওয়াট আমরা জানি, এক্ষেত্রে 40 ওয়াট বাতিটা অধিক আলো দেবে। তার কারণটা এটা উল্টো লাগলেও এটা কিন্তু সত্যি, যে যার ওয়াট বেশি সে যে বেশি আলো দেবে আমরা নয়, যার ওয়াট কম সেই বরঞ্চ বেশি আলো দেবে। কারণ আমরা জানি যে পি ক্ষমতা V²/R, তাই তো। তো V²/R ভি তো এখানে কনস্ট্যান্ট যদি হয়, তাহলে আমরা বলতে পারি আর V²/P, আর কী বলতে পারি V²/P। ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আর প্রপোর্শনাল 1/P, তাই তো। আর প্রপোর্শনাল 1/P, অর্থাৎ যার ওয়াট বেশি ক্ষমতা তার রোধ কিন্তু কম, আর যার ক্ষমতা কম তার রোধ বেশি। তাহলে 40 ওয়াটের ক্ষেত্রে কিন্তু ক্ষমতা কম ছিল, তাহলে রোধ কিন্তু অনেক বেশি হবে। ঠিক আছে, আবার P ড্যাশ মানে এটা উজ্জ্বলতার সাপেক্ষে I²R বলা হচ্ছে। I²R এখানে দেখো, যেহেতু আমরা সিরিজ কম্বিনেশন দেখছি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি কী হয়, যে আয়ের মানটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যায়, তড়িৎ প্রবাহ একই থাকে। তাহলে এখানে পি ড্যাশ প্রপোর্শনাল আর হবে, অর্থাৎ যার আবার আর এর মান বেশি তার আবার উজ্জ্বলতাও বেশি, তাই তো। যার আর এর মান বেশি তার উজ্জ্বলতা বেশি। তাহলে এখানে আমরা বলেছিলাম 40 ওয়াটের ক্ষেত্রে কি আর এর মান বেশি ছিল, সেই আর এর মান বেশি হওয়ার জন্য ওর কিন্তু উজ্জ্বলতাও কিন্তু বেশি হবে। তাই বলছে 40 ওয়াট বাতিটা কিন্তু অধিক আলো দেবে। তো এটাই তোমার ব্যাখ্যা করে লিখতে হবে গুছিয়ে। ঠিক আছে, তারপরে বলেছে 30 ভোল্ট এবং 90 ওয়াট বাতির রোধ কত হবে। দেখো এই সূত্রে পাঠিয়ে দাও, P = V²/R। তাহলে P = যদি আমি দেখি V² মানে কত, 30 × 30 বাই কিন্তু বাই কত আছে আর মানে 90 ওয়াট বলে যাচ্ছে। এখানে R = হবে, R হচ্ছে V²/P, এটা হচ্ছে তলায় হবে 90। তাহলে 3 3 9 আর একটা শূন্য কেটে যাবে, তাই তো। শূন্য শূন্য কেটে গেলে উপরে কত থাকবে, উপরে 10 থাকবে। তাহলে 10 ওহম হচ্ছে আমাদের অ্যান্সার। কত উত্তর হবে, তাহলে 10 ওহম আমাদের রোধ হবে, 10 ওহম রোধ কত হবে, 10 ওহম। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে উদাহরণসহ নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ার সংজ্ঞা দাও। উদাহরণসহ নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার সংজ্ঞা দাও এবং এই বিক্রিয়া থেকে প্রাপ্ত শক্তির উৎস কী। দেখো এই বিভাজন থেকে শক্তির উৎস হচ্ছে ভর। এই বিভাজন থেকে শক্তির উৎস কী, এই বিভাজন থেকে শক্তির উৎস কিন্তু ভর। আমাদের সংজ্ঞা চাইছে কি, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার সংজ্ঞা দাও। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, তো দেখে নাও নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা দেখে নাও সংজ্ঞাটা কী বলছে। একদম লাস্টের লাইন থেকে লিখতে হবে, একদম লাস্টের লাইন বলছে নিউক্লিয় বিক্রিয়ায় সাধারণত ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াসকে উপযুক্ত কোনো ধীরগতির কণা যেমন নিউট্রন কণা দিয়ে যদি আমরা আঘাত করি, তাহলে বলছে সমভরের দুটি নিউক্লিয়াসে ভেঙে ফেলা হয় এবং সামান্য ভর ধ্বংস হয়ে প্রচুর পরিমাণে তাপশক্তি নির্গত হয়। সেই বিক্রিয়াকে নিউক্লিয় বিভাজন বলা হচ্ছে।
তাহলে কী হবে, সামান্য ভর অর্থাৎ ভর ধ্বংস হয়ে কিন্তু শক্তি নির্গত হচ্ছে। ঠিক আছে, তাই পরেরটাই কিন্তু ওটাই উত্তর, যে বিক্রিয়া থেকে প্রাপ্ত শক্তির উৎস কিন্তু তাহলে ভর ত্রুটি বা ভর বলতে পারো। তারপরে কি বলেছে, ডোবের রিনারের ত্রয় সূত্র থেকে একটি উদাহরণ সহ লিখতে বলছে। ডোবের রিনারের ত্রয় সূত্রের একটি উদাহরণ সহ লিখতে বলছে, দেখে নাও। ডোবের রিনারের ত্রয় সূত্র কী বলছে, উদাহরণ সহ বলছে। ডোবের রিনারের ত্রয় সূত্র বলছে যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌলের যে মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে মাঝখানেটির পারমাণবিক ভর অন্যান্য ভর দুটির পারমাণবিক ভরের গড় হয়। ঠিক আছে, এখানে তোরা এইগুলো নাম দিয়ে দিয়েছে তিনটে, এই যে উদাহরণ দিয়ে, এই পুরোটা একটা উদাহরণ, কিন্তু এই পুরোটা কিন্তু ভালো করে করবে। ঠিক আছে, পুরোটাই কিন্তু তোমার লিখতে হবে। ঠিক আছে, যদি সীমাবদ্ধতা বলতো তাহলে তলাটা লিখতে হতো, সীমাবদ্ধতা বলেনি, তাই শুধু এই যে তোমার তোরই সূত্রটা এবং এই উদাহরণটা লিখলে হবে। এই যে কোনো একটা, এই লাইন অথবা এই লাইন অথবা এই লাইন, যে কোনো একটা লিখলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো আমার মনে হয় সবটাই পুরো হলুদ ঘরটাই লেখা উচিত। ঠিক আছে, পারফেক্ট অ্যান্সারের জন্য। তারপরে কি বলেছে, তরল তেজস্ক্রিয় মৌল কোনটি? তরল তেজস্ক্রিয় মৌল কোনটি? উত্তর হবে এফআর বা ফ্রান্সিয়াম বলা হয়। এফআরকে কী বলা হয়? ফ্রান্সিয়াম। এটা তরল তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, বলছে পর্যায় সারণীর গঠনে মোজলের সূত্রের গুরুত্বটা লিখতে বলছে। তো মোজলের সূত্রের গুরুত্ব কী হবে? আর বলছে কি, যে 13 নম্বর পরমাণু ক্রমাঙ্কের মৌলটি দীর্ঘ পর্যায় সারণীর কোথায় অবস্থিত হবে? দেখো 13 নম্বর পরমাণু ক্রমাঙ্কের এটা যেটা হবে তৃতীয় পর্যায়ে অবস্থিত হবে। 13 নম্বর পরমাণু ক্রমাঙ্ক যদি থাকে সেটা হচ্ছে কোথায় অবস্থিত হবে? তৃতীয় পর্যায়ে কিন্তু সে অবস্থিত হবে। কোথায় অবস্থিত হবে? তৃতীয় পর্যায়ে সে অবস্থিত হবে এবং 13 নম্বর শ্রেণীতে সে অবস্থিত হবে। তৃতীয় পর্যায়ের 13 নম্বর শ্রেণী। তারপর আগেরটাই কী বলেছে, যে পর্যায় সারণীর গঠনে মোজলের সূত্রের গুরুত্ব কী? এই যে মোজলের সূত্রের গুরুত্ব কিন্তু এটাই, যে এই মোজলের সিদ্ধান্তের ফলে মৌলগুলিকে পারমাণবিক ভরের পরিবর্তে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে পর্যায় সারণীতে সাজিয়ে মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধন করা হয়েছে। এই সংশোধিত পর্যায় সূত্রের উপর ভিত্তি করেই মেন্ডেলিভের পর্যায় সূত্রের সারণীর আধুনিক সংস্করণ এবং দীর্ঘ পর্যায় সারণী প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এটা মোজলের সূত্রের গুরুত্ব কিন্তু। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে পরীক্ষাগারে NH3 গ্যাস কীভাবে প্রস্তুত করবে, গ্যাসটির শুষ্ককরণ এবং সংগ্রহ পদ্ধতি লিখতে হবে। তো দেখে নাও, এটা কিন্তু কী কী লিখতে বলেছে আমাদের, কীভাবে প্রস্তুত করতে হবে সবটাই লিখতে বলেছে, অর্থাৎ পরীক্ষাগার প্রস্তুতি সবটাই। এই যেখান থেকে পরীক্ষাগার প্রস্তুতি শুরু হচ্ছে, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্ত, বিক্রিয়ার সাধারণ সমীকরণ, পদ্ধতি লেখার দরকার নেই, তবে তোমাদের বলেছে গ্যাস শুষ্ককরণ লিখতে বলেছে, এটা লিখতে হবে, এবং বলেছে সংগ্রহ করা, গ্যাস যে আমরা সংগ্রহ করবো সেটাও কিন্তু বলেছে, তো এটাও কিন্তু তোমরা লিখে দেবে। ঠিক আছে, গ্যাস সংগ্রহটাও কিন্তু তোমরা লিখে দেবে। ঠিক আছে, এটা বেশি সব কটা বইতে তোমরা যে বই ইউজ করো তখন সব বইতেই কিন্তু এটা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, নিজেদের বইতে পেয়ে যাবে। তারপরে কি বলেছে, যে স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতির একটি ধাপ সমীকরণ সহ লেখো। ঠিক আছে, H2SO4 এর একটি ধাপ সমীকরণ সহ লিখতে বলছে। চলো বলে দিই কী উত্তর হবে, দেখে নাও। যে স্পর্শ পদ্ধতির ক্ষেত্রে বলছে একটি ধাপ, তো স্পর্শ পদ্ধতির ক্ষেত্রে দেখো H2SO4 তৈরি করা যে প্রথম যে ধাপটা, সে ধাপটা তোমার লিখে দিলে হয়ে যাবে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এখানে বলেছে স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতির প্রতিটি ধাপ সমীকরণ সহ লেখো, অর্থাৎ প্রতিটা ধাপ মানে স্পর্শ পদ্ধতির টোটালটা লিখতে হবে। এই নীতি থেকে শুরু করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এবং এই অবধি তোমার সবটাই কিন্তু তোমার লিখতে হবে, স্পর্শ পদ্ধতির টোটালটাই লিখতে হবে। ঠিক আছে, সরাসরি স্পর্শ পদ্ধতি না বলে উল্লেখ করে দিয়েছে, কিন্তু কিছু কিছু প্রশ্নে কিন্তু উল্লেখ করে দিচ্ছে না। ঠিক আছে, নর্মালভাবে দিয়ে দিচ্ছে। তো সে একইভাবে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন যা, তার নাম স্পর্শ পদ্ধতি, সেটাই কিন্তু H2SO4 প্রস্তুতির H2SO4 প্রস্তুতি। বলছে কীভাবে প্রমাণ করবে যে ইথিলিন একটি অসম্পৃক্ত জৈব যৌগ। কিন্তু বলছে কীভাবে প্রমাণ করবে, 4.12 এর কোশ্চেন, কীভাবে প্রমাণ করবে ইথিলিন একটি অসম্পৃক্ত জৈব যৌগ, ভিনিগারের একটি ব্যবহার লেখো। তা ভিনিগারের ব্যবহারটা তোমরা দেখে নাও, এই যে রান্না বা খাদ্য সংরক্ষণে কিন্তু ভিনিগার ব্যবহার করা হয়, ভিনিগার ব্যবহার করা হয়। ঠিক আছে, আর কীভাবে প্রমাণ করবে ইথিলিন একটা অসম্পৃক্ত জৈব যৌগ, এটা লিখলেই হবে আশা করি। যে C2H4 এর গঠন সংকেত থেকে দেখা যায় যে C2H4 বা ইথিলিন অণুতে কী আছে, C ডবল বন্ড C আছে, সমযোজী দ্বিবন্ধন উপস্থিত, তাই ইথিলিনকে কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। এটি CnH2n সাধারণ সংকেত বিশিষ্ট অ্যালকেন শ্রেণীর অন্তর্ভুক্ত, সেখানে মান কিন্তু 2, সেখান থেকে কিন্তু বলা যেতে পারে যে ইথিলিন কিন্তু আগে বলেছে, এই জন্য ইথিলিনকে বলছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত জৈব যৌগ বলা হয়। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, ইথিলিন থেকে কীভাবে ইথেন প্রস্তুত করবে, ইথিলিনের একটি ব্যবহার লেখো। ইথিলিন থেকে কীভাবে
ইথেন প্রস্তুত করবে। ইথিলিন থেকে ইথেন, যেটা তোমার নিরুদন বিক্রিয়া ছিল বোধ হয়, ইথিলিন থেকে ইথেন যে ব্যাপারটা, ইথিলিন থেকে তোমাদের এই যে ইথিলিন থেকে ইথেন, এই যে তোমাদের আছে হাইড্রোজেন সংযোজন, যেটা সেই বিক্রিয়াটা কিন্তু তোমাদের লিখে দেখাতে হবে। 480°C তাপমাত্রায় উত্তপ্ত নিকেল চূর্ণের উপর দিয়ে ইথিলিন এবং হাইড্রোজেনের মিশ্রণ চালনা করলে ইথেন উৎপন্ন হয়, নিকেল অনুঘটকের কাজ করে। এটাও কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি এই কোশ্চেনটা, ঠিক আছে, অনেক স্কুলে কিন্তু এই কোশ্চেনটা আছে, ঠিক আছে। তো খুব ভালো একটা প্রশ্ন কিন্তু এটা আছে। এবার হাইড্রোজেনের সংযোজনটা কিন্তু অনেক জায়গায় পেয়েছে, এটা ব্রোমিনের সংযোজন খুব একটা পাওয়া যায়নি, কিন্তু হাইড্রোজেন সংযোজনটা বহু জায়গায় পেয়েছি। তো তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। নেক্সট কোশ্চেন কী বলেছে, ইথিলিনের একটি ব্যবহার। তো আমরা ইথিলিনের ব্যবহার তো আমরা সবাই জানি যে ইথিলিনের থেকে ব্যবহারগুলো দেখে নাও। ইথিলিনের ব্যবহার এই যে কাঁচা ফল পাকাবার জন্য এবং ফল সংরক্ষণে, পলিথিন নামক প্লাস্টিক উৎপাদনে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে, কৃত্রিম রবার, যুদ্ধের সময় ব্যবহৃত বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতেও কিন্তু এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এই ছিল আমাদের প্রি স্কুল ছিল, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট ছিল, ঠিক আছে, আমরা শেষ করলাম। আমরা নেক্সট দিন যেটা করবো সেটা হলো কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, ঠিক আছে, কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট আমরা নেক্সট দিন দেখবো, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত থাক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে, এবং বন্ধুদের জানাবে যে ফিজিক্স লাভার 2.0-তে কিন্তু অবশ্যই আমরা কী করি, আমরা কিন্তু রেগুলার বিভিন্ন স্কুলের কোশ্চেনগুলো সেট কিন্তু আমরা দিচ্ছি, ABTA, WBH এগুলো সেট কিন্তু আমরা দিচ্ছি, সলভ করে সম্পূর্ণ সমাধান দেওয়া হচ্ছে, ঠিক আছে। অন্য ইউটিউবের অন্য কোনো চ্যানেলে কিন্তু তোমরা এরমভাবে পাবে না, প্রচুর খাটাখাটি করে এটা তৈরি করতে হয়। তো সেই মতো তোমরা কিন্তু এটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, ঠিক আছে। আর আমাদের ডেসক্রিপশানে দেখবে আমাদের চ্যানেলের আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, ওটা জয়েন হয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওটাও কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। ধন্যবাদ, গুড নাইট সবাইকে।